তফসিল ঘোষণার পরদিনই শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। কিন্তু কোথায় বসে সন্ত্রাসীরা এই ছক কষেছিল, বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জনাব তারেক রহমানের আশার সাথে হাদির মৃত্যু বলবো হাদিকে হত্যা করার সম্পর্ক অনেকখানি মিলিত রয়েছে। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। তফসিল ঘোষণার পরদিনই শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। এই হামলা একজন শুটারকে সামনে রেখে নেপথ্যে ছিল কোটি টাকার মিশন। শুধু তাই নয়, কয়েক মাস আগে থেকে এই হত্যার ছক কষা হচ্ছিল। কিন্তু কোথায় বসে সন্ত্রাসীরা এই ছক কষেছিল, বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত এক নাম শরীফ ওসমান হাদি। নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা, তেজদীপ্ত কণ্ঠে বক্তৃতা আর অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখাই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ সেই বজ্রধ্বনিকে চিরতরে থামিয়ে দিতে এক নীল নকশা আঁটা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই অর্থাৎ 12ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পরই তা বাস্তবায়নের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। সেই গুলি ওসমান হাদির কানের পাশ দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভার কেয়ার, শারীরিক অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসায় বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এদিকে ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। গুঞ্জন উঠেছে তার বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে। ইনকলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সাভারের একটি রিসোর্টে বলে ধারণা করা হয়। ওই রিসোর্টে বসে শুক্রবার ভোরে হত্যার চূড়ান্ত পরিকল্পনার গোপন ছক কষা হয় বলে ধারণা গোয়েন্দা সংস্থার। তদন্ত সূত্রে জানা গেছে ওই বৈঠকে কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল, তার বান্ধবী মারিয়া, সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ও আরও এক নারী অংশ নিয়েছিলেন। 17 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গোয়েন্দা দল সাভারের ওই রিসোর্টে তদন্ত চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশ। গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, গত শুক্রবার ভোরে সাভারের ওই রিসোর্টে প্রায় 3.5 ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজ অনুযায়ী শুক্রবার ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত রিসোর্টের একটি কক্ষে অবস্থান করছিলেন ফয়সাল ও আলমগীর সহ 4 জন। এর আগে রাত আনুমানিক 3টার দিকে মিরপুরের বাসিন্দা আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটিতে থাকা কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে 204 নম্বর কক্ষটি বুকিং দেন। রাত 4:08 আলমগীরের পরিচয়ে 2 নারী কক্ষে প্রবেশ করেন। পরে সকাল 8:25 দিকে আলমগীর ও ফয়সাল সহ ওই 2 নারী রিসোর্ট ত্যাগ করেন। গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে ওই সময় কক্ষে হাদি হত্যা চেষ্টায় জড়িতরা একত্রিত হন এবং হামলার চূড়ান্ত পরিকল্পনা করেন, এমনটাই ধারণা করা হচ্ছে। তাদের কথোপকথনের অডিও রেকর্ডও এখন গোয়েন্দাদের হাতে রয়েছে বলে জানা গেছে। জনাব তারেক রহমানের আশার সাথে হাদির মৃত্যু বলবো হাদিকে হত্যা করার সম্পর্ক অনেকখানি মিলিত রয়েছে। এটা জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন বলেই কিন্তু তিনি চ্যালেঞ্জের সাথে এটাকে নিয়েছেন এবং
যেদিন হাদিকে হত্যা করা হলো সেদিনই জনাব তারেক রহমান কিন্তু ঘোষণা দিয়েছে তিনি 25 তারিখ দেশে আসবেন। সুতরাং অনেকেই অবাক হয়েছেন যে এরকম একটা মৃত্যু সংবাদের দিন একটা খুশি সংবাদ জনাব তারেক রহমান না দিলেও পারতেন, ইত্যাদি ইত্যাদি। কেন দিয়েছে এটার জন্য গভীর পর্যালোচনার তেমন প্রয়োজন নাই। যারা বোঝার তারা বুঝেন যে তারেক রহমান কোনোভাবেই কোনো হুমকির সাথে তিনি বোঝাপড়া করেননি, তিনি কম্প্রোমাইজ করেননি। তিনি তার জায়গাতে তার মায়ের পথ তিনি অনুসরণ করছেন, তার বাবার পথ। আমার একটা প্রস্তাব আজকে এখানে আছে, আপনারা অনেকেই অনেকভাবে এটাকে নিতে পারেন, দেখতে পারেন। আমার কাছে প্রস্তাবটা হলো যে একজন বিপ্লবী প্রায় 17-18 বছর তার রাজনৈতিক কারণে তিনি দেশ থেকে বিদেশে ছিলেন। পৃথিবীর বহু দেশে এরকম বিপ্লবীরা কিন্তু বহু বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করে এবং ইতিহাসে এগুলি অনেক বিপ্লবের পংক্তিতে লেখা থাকে, বিপ্লবী ভাষায় তাদের এই ধরনের ভূমিকাগুলিকে ইতিহাসের অংশ হিসেবে লেখা থাকে। আমি জানি না তারেক রহমানকে কিভাবে আমাদের ইতিহাস কিভাবে বিবেচনা করবে, কিন্তু তার মা, তার নিজের ত্যাগ, তার বাবার ত্যাগ, সবকিছু মিলিয়ে বাংলা পৃথিবীতে খুব কম সংখ্যক রাজনৈতিক পরিবার আছে যে এরকম ধরনের ত্যাগ, এরকম ধরনের কষ্ট বুকে নিয়ে যুগের পর যুগ রাজনীতি করে গেছে। তারেক রহমান সাহেব তিনি 25 তারিখ দেশে আসবেন। আজ আমাদের বিপ্লবী হাদির মৃত্যু হয়েছে। আজকে হলো 17 তারিখ, 17 তারিখ তো, হ্যাঁ, আর মাত্র হাদিকে দেশে আনতে আরও 4-5 দিন লাগবে সব মিলিয়ে। আর জনাব তারেক রহমান আসবেন 25 তারিখ। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু হাদির মৃত্যুর আমরা মনে করি, জানি না এটা বোধধারা, পলিটিক্যাল বোধধারা, বুড়ো বুড়ো মস্তিষ্কের মানুষগুলি যেগুলি হাঁটতে পারে না, এগুলি অনেক জ্ঞান নিয়ে চলে, এরা কিভাবে তারেক রহমানকে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তারেক রহমান সাহেব যদি আসেন, তিনি এসে সরাসরি 10টায় নামবেন, তিনি 12টায় হাদির জানাজার নামাজে তিনি অংশগ্রহণ করবেন। তার এই ঐতিহাসিক আগমনের সাথে ঐতিহাসিক হাদির, বিপ্লবী হাদির শেষ বিদায় তার জানাজার মাধ্যমে তাকে তারেক রহমান দিবেন। দেওয়ার মাধ্যমে তারেক রহমান সারা বিশ্বকে বুঝিয়ে দেবেন যে হাদির মৃত্যুর মাধ্যমে তারেক রহমানকে দেশে ফেরার বিরুদ্ধে একটা কি বলবো, একটা হুমকি দেওয়া হয়েছিল, একটা বাধা হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। সব কিছুকে তিনি অগ্রাহ্য করে তিনি বিপ্লবী ভূমিকায় বাংলাদেশে এসছেন। তিনি 24-এর বিপ্লবের অংশীদার হিসেবে তিনি এভাবে আরেকটি বৈপ্লবিক অবস্থানে তিনি জানান দিয়েছেন যে তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, যতই তার বিরুদ্ধে হুমকি দেওয়া হোক, তিনি বাংলাদেশের মাটিতে এসছেন এবং সেটি এমন এক দিনে এসছেন যখন তার জন্য যেই বিষয়টাকে হুমকি হিসেবে দেখা হয়েছে, সেই বিষয়কেই তিনি শেষ পর্যন্ত তার আশার সাথে সম্পৃক্ত করবেন, মানে হলো জানাজার নামাজের মাধ্যমে। এটি ইতিহাসের বড় একটি অংশ জুড়ে থাকবে। আমার এই প্রস্তাবটি বিবেচনা করতে পারেন যারা বোদ্ধারা রয়েছেন, মাথামোটা বোদ্ধারা রয়েছেন বিএনপির, তাদের মাথায় এগুলি নিয়ে বহুত খেলা খেলতে পারে। তারা মনে করে তাদের চেয়েও জ্ঞানী গুণী পৃথিবীতে আর কেউ নেই, যে কারণে 17 বছর কোনো ধরনের কিছুই করতে পারে নাই। এখন আবারও তারা বিভিন্ন আমাদের পরামর্শকে তারা তুড়ি মেরে উড়িয়ে তারাই তাদের মতো করে পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের সুবর্ণ সুযোগকে নাকচ করে শুধুই ব্যর্থতা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। তা আমি বিশ্বাস করি। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।